স্বাধীন ভারতে প্রথম তোমার এডুকেশন পলিসি হয়েছিল 1968। আচ্ছা, তারপরে 1986, এবার 2020। নতুন এডুকেশন সিস্টেমে যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকাল যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বা বিভিন্ন ছোট ছোট যে আন্দোলনগুলো সংগঠন হয়েছিল, মানে স্বাধীনতা প্রাককালে যে সমস্ত আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল সেগুলো কিন্তু সব এখানে ইন্ট্রোডিউস করা হয়। নমস্কার, বঙ্গমন্ত্রা ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগতম। আমাদের এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটা যেভাবে পুরনো মানে ধাপে ধাপে চেঞ্জ হয়েছে। তোমরা সবাই জানো 2020 নিউ এডুকেশন পলিসির আন্ডারে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার, এবং সেই সুবাদে কথা বলার জন্য আজকে একজন খুব ভালো শিক্ষককে পেয়েছি আমাদের সাথে। সেটা হচ্ছে অরিজিৎ পাল, যিনি করুই উচ্চ বিদ্যালয়ের একজন অঙ্কের শিক্ষক। তার সাথে আজকে আমরা পুরো এই পডকাস্টে পুরো আলোচনা করব যে শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে দাঁড়িয়ে আমরা কোন শিক্ষা ব্যবস্থায় বেশি উপকৃত হব এবং তার ফলে কী কী ইমপ্লিমেন্ট হতে পারে সমাজে। এবং শুধু তাই নয়, আমাদের সবার কি দায়িত্ব বা ভূমিকা আছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্য। তো চলো আমরা পডকাস্টটা শুরু করি। অরিজিৎ দা, বঙ্গমন্ত্রা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম। আজকে তোমাকে আমন্ত্রণ করার বা তোমার সাথে বসার যে সবথেকে বেশি আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে তুমি শিক্ষা জীবনে অনেক দিন ধরে মানে চলছে, তোমার শিক্ষা জীবন অনেক দিন ধরে চলছে, শিক্ষক জীবন অনেক দিন ধরে চলছে। এবং এই সময় দাঁড়িয়ে আমাদের যে এডুকেশন সিস্টেম বা এখন যে ইয়াং জেনারেশন যেভাবে মানে পর ধাপ করে এগোচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, তাতে কি পুরোটাই ঠিক, মানে পুরোটাই কতটা মানে সে নিজেকে তৈরি করতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা? আমি যদি খুব পরিষ্কারভাবে বা মোটামোটাভাবে বলতে চাই যে আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থায় কতটাভাবে ছেলে একটা বা মেয়ে তৈরি হতে পারে। প্রথমেই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে একটা এপিসোডে এভাবে আমন্ত্রণ জানানোর জন্য। এবার তুমি যে প্রশ্নটা করলে না, আমার অভিজ্ঞতা এবং সত্যি কথা বলতে আমি আমার শিক্ষাগত জীবন হচ্ছে 12 বছরের। আচ্ছা, ঠিক আছে। এবার এটা আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে এই 12 বছরে আমি অনেক কিছু দেখেছি। অলরেডি আমি 3টে স্কুল, মানে এটা যেখানে পড়াচ্ছি সেটা 3 নম্বর স্কুল, এবং এই 3টে স্কুলের মধ্যে পার্থক্য আছে। আমি 7 বছর চাকরি করেছি জুনিয়র হাই স্কুলে। আচ্ছা, ইনফ্যাক্ট আমি তোমার প্রথম দিনের কথা বলি যে আমি সেখানে গিয়ে একটা স্কুল যে এরকম হতে পারে তার কোনো ধারণাই ছিল না। স্কুলের নাম কি ছিল? ইনফ্যাক্ট স্কুলটার নাম ছিল লম্বদরপুর জুনিয়র হাই স্কুল। আচ্ছা, এবং সেটি রামপুরহাট সাব ডিভিশনের একটি স্কুল। আচ্ছা, ইনফ্যাক্ট ওটা চয়েস করাটাও আমার উপরে ছিল না, ওটা মানে প্যানেলে যেভাবে এসেছে। হ্যাঁ, আমার র্যাঙ্কের আগের জন যিনি ছিলেন তিনি আমাকে চয়েস করে দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, অনেক জায়গায় চিনতাম না। আচ্ছা, এবং সেখানে গিয়ে আমি 7 বছর যে অভিজ্ঞতাটা অর্জন করেছি তো সেটা অদ্ভুত। আমি তখন গেলাম, গিয়ে দেখছি যে একটা প্রাইমারি স্কুল, দোতলা একটা প্রাইমারি স্কুল, একটা দিকে প্রাইমারি সেকশন চলছে আর একটি ফাঁকা ঘর অ্যালট করা হয়েছে ওই হাই স্কুলের জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট আর কি আজ থেকে 10-12 বছর আগে একটা এডুকেশন সিস্টেম, একটা স্কুলিং সিস্টেম এবং একটা প্রত্যন্ত জায়গা যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার যেগুলো বলি আমরা, একদম, মানে তার আগের জেনারেশনগুলো টোটালি ইনলিটারেট, মানে নিরক্ষর আর কি। ঠিক আছে। এবং তাদের ম্যাক্সিমাম গার্জেনরা হয়তো কোথাও পাথরের খাদানে কাজ করে, কয়লার খাদানে কাজ করে। মানে গিয়ে দেখি যে যারা এসেছে তারা হচ্ছে ড্রপ আউট স্টুডেন্ট এবং একজন গেস্ট টিচার তাদেরকে অ্যাকুমুলেট করে ওখানে অ্যাডমিশন করি। সেখানে গিয়ে আমার আগেই যিনি জয়েন করেছিলেন বাই ডিফল্ট হি ইজ দ্য টিআইসি অফ দ্য স্কুল। আচ্ছা, অ্যান্ড আমি তখনই আর কি মানে আমার স্কুলিং যে সিস্টেমটা, আমি যে স্কুলে পড়েছি কাটোয়া কেডিআই, সেখানটা সম্বন্ধে ধারণাটা পুরো পাল্টে গেল যে এরকম স্কুল হতে পারে। আচ্ছা, মানে পুরোটাই চেঞ্জ। হ্যাঁ, বিষয়টা পুরো উল্টো আর কি, যে ওখানে গিয়ে দেখছি কোনো স্কুল নেই, একটা প্রাইমারি স্কুলের একটা ঘর অ্যালটেড হয়েছে একটা জুনিয়র হাই স্কুল চালানোর জন্য, এবং আমরা দুজনই টিচার, মানে দুজন ছিল ওই স্কুলে, পুরো একদম হাই স্কুল নিয়ে দুজন ছিল একদম। এবং আমার একদিনের যে সিনিয়র সে হচ্ছে আমার টিআইসি। মানে তুমি আজ থেকে 10 বছর আগের কথা বলছো? 12 বছর আগের কথা বলছো। 2011 সালে জাস্ট আর কি ভোটের পরেই আর কি জয়েনিংটা হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এবার তখন গিয়ে দেখছি যে এরকম ব্যবস্থা, এবং যাদেরকে পড়াচ্ছি তারা ঠিকভাবে তাদের নামটাও লিখতে পারে না,
প্রথম তারা কেউ ক্লাস 6-এ পড়ছে, কেউ ক্লাস 7-এ পড়ছে, আর হয়তো 4-5 জন হয়তো ক্লাস 5। ছাত্র সংখ্যা কতজন ছিল মোটামুটি ওখানে সেই সময়? ওই কত হবে 20 বাড়ি হয় 32-35-এর মধ্যে। এবং তারপরে আমার ওই দুজন একই রুমে থাকতাম আর কি, রামপুরহাটে। আচ্ছা, যে দুজন টিচার ছিলে? যে দুজন টিচার ছিলাম তারা একই সঙ্গে থাকতাম। আচ্ছা। এবং সেখানে এসে আমরা মানে 2 মাস ধরে আমরা শুধু প্ল্যান করলাম যে আমরা কোথায় এসে পড়েছি। আমরা মানে অ্যাকচুয়ালি আমি বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট করার পর ওখানে গিয়েছি। আমি একটা চিন্তা ভাবনা নিয়ে যে না শিক্ষাগত জীবনের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে আমাকে কিভাবে করতে হবে, পড়াতে হবে কিভাবে, নতুন বিষয় আর কি, অনেক এক্সাইটমেন্ট ছিল। এবং আমরা যে সমস্ত শিক্ষকদের আদর্শ হিসাবে মনে করতাম আমার স্কুল জীবনের ক্ষেত্রে, তারা কিভাবে পড়ান, বা ইউনিভার্সিটির যে সমস্ত স্যার কিভাবে পড়ান, কিভাবে অঙ্ক পড়ান, এই বিষয়গুলো পুরো মাথা থেকে আউট। ঠিক আছে, পুরো আলাদা মনে একটা পরিবেশে চলে গেছে একদম। এবং দুজন সারাদিন 24 ঘন্টা আমরা দুজনকে দেখছি, দুজনের সঙ্গে আলোচনা করছি, না পিয়ন, না ক্লার্ক, না অন্য কোনো মানে বেলে ঘন্টা বাজে দেখলো তোমাকে বাজাতে হচ্ছে। একদম। ওই অল্টারনেট করে দুটো করে ক্লাস নিতাম, ওইভাবে ক্লাস চলতো। তখন মানে একটা বাস্তব চিত্র, মানে শিক্ষা ব্যবস্থার একটা বাস্তব চিত্র আমাদের সামনে, যে এই হচ্ছে দেখো প্রত্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম, কিন্তু আমি যদি মোটামুটি ভাবে ধরি 65-70% প্রত্যন্ত গ্রাম। ঠিক আছে, এখন পর্যন্ত মানে এখনকার কথা বলছো, এখনকার সময় কথা বলছো? না, আমি 12 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তখন নতুন করে প্ল্যানিং করতে লাগলাম যে আমরা কিভাবে ক্লাস নেবো, কিভাবে অ্যাডমিশন করব, কিভাবে পরীক্ষা নেবো, সব আমরাই ভাবছি। মানে এদের শিক্ষাটা কিভাবে দেওয়া যায়, মানে কিভাবে সঠিকভাবে দেওয়া যায়। এবার তারপরে আমাদের বুঝে উঠতে সময় লাগলো যে আমাদেরকে তখন শুনলাম যে স্কুলের বিল্ডিং এ টাকা অ্যাকাউন্টে আছে। আচ্ছা, সেই টাকা নিয়ে আমাদেরকে বিল্ডিং করতে হবে। ওখানে একটা জমি দেওয়া হয়েছে, গ্রামের দুজন সহৃদয় ব্যক্তি সেখানে জমি দান করেছেন, সেখানে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। ভাবো বাড়ি থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে গিয়ে আমরা দুজনে এসব চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, এটা একটা আমার কাছে মানে কি বলবো, আমার কর্মজীবনে একটা দুঃস্বপ্ন বলতে পারো, আবার একটা অভিজ্ঞতা, মানে একটা বড় লার্নিংও ওখানে হয়েছে। মানে 7 বছর যাবত ওই জুনিয়র হাই স্কুল থেকে আমি যে শিখেছি, আমি বলতে পারি অনেকে যারা রিটায়ার করছেন 30 বছর বয়সে, অবশ্যই তারা সম্মানীয় আমার কাছে, কিন্তু তাদের ওই অভিজ্ঞতা আছে বলে আমার সন্দেহ আছে। মানে তুমি একটা জিনিস ভাবো, সরি না একদম সরি, আমি সরি বলছি। বর্তমানে রেট মিড ডে মিল রান্নার ক্ষেত্রে ক্লাস 5 পর্যন্ত সামথিং 5 টাকা, সরি 6 টাকা 45 পয়সা। আচ্ছা। আর হয়তো 6 থেকে 8 এর জন্য 8 টাকা 41 পয়সা। আচ্ছা, তাহলে তুমি কিভাবে ম্যানেজ করবে ওই 35টা স্টুডেন্টকে, যে ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম 85% অ্যালোকেশন পাবে এবং তাদের মিড ডে মিল রান্নার? এটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। এবং তারপরে ছিল যে সমস্ত এসএইচজি গ্রুপগুলো ওখানে আছে, তাদের থেকে মহিলাদেরকে নিয়ে কুক কাম হেল্পার সেগুলো নিয়োগ করা। তার জন্য দীর্ঘদিন মিড ডে মিল বন্ধ ছিল এবং ডিএম এর শোকজ পর্যন্ত আমার করা হয়েছিল, আমি যখন টিআইসির দায়িত্বে ছিলাম। তারপরে সেটা লোকাল বডিজ যেগুলো ছিল, যেমন এসডিও, বিডিও এবং প্রধান যারা ছিলেন, তাদের হেল্পে যাই হোক বিষয়টা সর্ট আউট হয়েছিল, মিটে গেছিল। এবং এবার এই সমস্ত একটা পরিস্থিতিতে এই তুমি যেটা বললে যে শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে, তাহলে এই প্রশ্নটাই কিন্তু একটা অ্যাবসার্ড প্রশ্ন, একটা অ্যাবস্ট্রাক্ট আর কি, আদর্শ কল্পনা যেটা বাস্তবে আছে, কিন্তু তুমি সেটাকে কোনোভাবেই প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু তুমি যে অভিজ্ঞতাটা বলেছিলে আজ থেকে 12 বছর আগের, একদম আজকে সময় দাঁড়িয়ে তোমার সেই অভিজ্ঞতার সাথে কতটা ম্যাচ করে তোমার পুরো শিক্ষা ব্যবস্থা বলো, পুরো ইনফ্রাস্ট্রাকচার? আমি গত 5 বছর আগে কিন্তু ওই স্কুলটা আমি ছেড়েছি। হ্যাঁ, ওকে, তখন একটা প্ল্যাটফর্ম দিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, এবং গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করেছিলেন, বিভিন্ন রকম ট্রান্সফার করে যে সমস্ত ভ্যাকেন্ট পোস্ট ছিল সেখানে টিচার রিক্রুট হয়েছিল এবং একজন পিওনও পেয়েছিলাম। এবং এডুকেশনটা তখন একটা স্মুথ ওয়েতে আমরা 4টে ক্লাস চালাচ্ছি, এডুকেশন চালাচ্ছি, মানে পরিকাঠামোটা তৈরি করে, যেটা আগে ছিল না সেটা তুমি তৈরি করেছো, তোমরা দুজন বা যে কজনই ছিলে তারা মিলে তৈরি করতে পেরেছো। এবার তাহলে এই কনসিকুয়েন্সটা বুঝতে হবে। আমি প্রথমে গেলাম, সেখানে কিন্তু একটা পরিকাঠামো তৈরি করলাম, তারপরে কিন্তু এডুকেশনটা স্মুথ ওয়েতে এলো।
এর মধ্যে কিছু বার্ডেন আছে, আছে কিছু প্রেসার আছে, পলিটিক্যাল প্রেসার আছে, কিছু মানে আমি জাস্ট লাইক অ্যাজ এ ভিডিও, যেটা ব্লক লেভেলে ভিডিওদের উপর প্রেসার থাকে সেরকম আর কি। গ্রামীণ স্তরে আমাকে সেখানে পড়াতে হবে, আমি ফাঁকি দিতে পারবো না, গার্জেন এসে কৈফিয়ত করবে। ইনফ্যাক্ট পড়াশোনার জন্য কোনোদিন কৈফিয়ত কারোর কাছে দিতে হয়নি, মিড ডে মিল কেন রান্না হচ্ছে না, মিড ডে মিলে ডিম কেন দেওয়া হচ্ছে না। তখন আমার মনে আছে 4.65 এরকম কিছু একটা রেট ছিল, আচ্ছা, আর 5 টাকা 12, 13 এরকম কিছু একটা ছিল বড়দের। হ্যাঁ, মানে 6 থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ভাবো তখন আমার যতদূর মনে পড়ছে যে একটা পোল্ট্রি ডিমের দাম ছিল 5 টাকা। তাহলে আমি কিভাবে একটা গোটা ডিম প্রোভাইড করবো একটা বাচ্চাকে, এটা তো একটা ব্যাপার ছিলই। এবার বিষয়টা হচ্ছে আমি শিখেছি তখন, মানে আমার তখন আমি শেষ দিকে ধরেই নিলাম যে আমি যদি এই জবের মধ্যে থাকি তাহলে এটা আমাকে একটা এক্সপিরিয়েন্স দেবে এবং এগুলো মেনে নিতে হবে, প্যাসেজ অফ টাইম আমি এখান থেকে কিছু পাবো, মানে অভিজ্ঞতা। হ্যাঁ একদম। আমি এতদিন পড়াশোনা করেছি, একটা ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি, একটা কাল্পনিক জীবনযাত্রা ছিল, এখন সেটা একটা বাস্তব আমি কোনো একটা অভিজ্ঞতা পাচ্ছি, এই ছিল। এবার সেই জায়গা থেকে আমি কখনোই বলতে পারি না যে স্টুডেন্টই, মানে আমি কাউকে ডিমোটিভেট করছি না, বা আমার বলার উদ্দেশ্য কিছু মানে এই চ্যানেলের মাধ্যমে অন্যরকম কিছু নেই, মানে করারও কোনো কারণ নেই। যে স্টুডেন্ট পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় প্রথম হচ্ছে, তাকে আমরা যখন প্রশ্ন করি যে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন সে খুব গর্বের সঙ্গে উত্তর দেয়, এবং সে তার নিজের ভিউটা বলে, বা যেটা স্বপ্ন আছে সেটা বলে। কেউ বলে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এখন তো খুব ভালো একটা উত্তর আমরা গত বছর পেয়েছি যে পলিটিশিয়ান হতে চায়, মানে সৎ পলিটিশিয়ান হতে চায়। না, আমি সব পলিটিশিয়ানের কথা বলছি না, যত সামান্যই আছে যারা দুর্নীতিগ্রস্ত। এবং সেই জায়গা থেকে আমি হারিয়ে যাই যে 65% স্টুডেন্ট, 65 to 70% স্টুডেন্ট যারা একটা প্রদীপ জ্বলছে, দাও দাও করে জ্বলছে, প্রদীপটা গোটা ঘরটা আলোকিত করছে, ঘরে কোথাও কিন্তু অন্ধকার নেই, কিন্তু একটা অন্ধকার কিন্তু আমরা কেউ খেয়াল করছি না, যে প্রদীপের নিচে। ঠিক তাই, তাই তো? একদমই তাই। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা প্রদীপের নিচে যে অন্ধকারটা আছে সেটাকেও কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সুতরাং ওই স্টুডেন্টগুলো শুধুমাত্র একবার মিড ডে মিল খেতে পারবে বলে কিন্তু স্কুলে আসছে। আমি যদি পুরুলিয়াতে যাই, অযোধ্যা পাহাড়ের ওদিকে যদি বেড়াতে যাই, তুমি কিন্তু খেয়াল করবে যে সেখানে মানুষজনের জীবিকাই হচ্ছে ওই বনে জঙ্গলে গিয়ে পাতা বা কাঠ এইসব কুড়িয়ে নিয়ে এসে, বা ওই যে সমস্ত টুরিস্টরা যায় তাদেরকে কিছু হেল্প করে, খুব যত সামান্য টাকা। খুব আমি দেখেছি মার্চ মাসে গিয়ে দেখেছি যে ওই যে পলাশ ফুল ফুটে, পলাশ ফুলের মালা করে বাচ্চারা বিক্রি করছে। ক টাকায়? 5 টাকা, 3 টাকা, বাচ্চা বাচ্চা ছেলে। তাহলে তাদের কাছে 5 টাকার মূল্যটা অনেকটা। তাদের কাছে এডুকেশনটা, সুকুমার রায়ের ওই কবিতাটা আমার মনে পড়ে, পূর্ণিমার চাঁদ জলসার রুটি। আমার দেখা, মানে তোমার কথা, তুমি যদি পুরুলিয়ার কথা তুলে, আমি আমার একটা অভিজ্ঞতা বলি। মানে আমরা পুরুলিয়া একবার কোনো কর্মসূচিতে বা ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি যে শাল পাতার, মানে সেই পাহাড়ি এলাকায় শাল পাতার ছাউনি দিয়ে কোনো রকম কুড়ে ঘর, যেখানে ইলেকট্রিসিটি এখন কিন্তু পৌঁছেনি। আমরা 2023-এ দাঁড়িয়ে আছি, সেখানে ইলেকট্রিসিটি এখন পর্যন্ত পৌঁছেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ খাবে না, তার ছেলেমেয়েকে পড়াবে না, তাদের পরিকাঠামো ঠিক করবে? এইটা একটা বড় প্রশ্ন। এই তোমার কথা শুনে আমার এটা মনে পড়লো। একদমই তাই, মানে পরিকাঠামোটা প্রথমে তৈরি হওয়া দরকার, একদম, তারপরে এডুকেশন। তা আমাদের এডুকেশন সিস্টেমটা আমার মনে হয় যে এখনো পরিকাঠামোর দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে হ্যাঁ, হবে আস্তে আস্তে। আমরা 75টা বছর পার করেছি স্বাধীনতা, এবং সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে এসেছি। আগামী দিনে আশা করি ডেভেলপমেন্ট। শিক্ষক জীবনে যে বিষয়টা আমি আরেকটু গভীরে জানতে চাইছি, সেটা হচ্ছে, দেখো, এটা গেল খুব নিতান্ত প্রত্যন্ত গ্রামের কথা, যেগুলো বললে, যেখানে মানুষ এখনও ফার্স্ট জেনারেশন এডুকেশনটা এখনও ঠিকঠাক পায়নি। সেটা আমার লাস্ট দিন এক জায়গায় আমি একটা আশ্রমে গেছিলাম, সেখানে গিয়ে আমি উপলব্ধি করছি। যাই হোক, সেটা নিয়ে আমি শেয়ার করছি না, বাট হ্যাঁ, মানে ফার্স্ট জেনারেশন এডুকেশন এখন পর্যন্ত ঠিকঠাক পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মফস্বলে থাকি, মফস্বল বা ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায়, এবং আমরা নিজেরা 90s থেকে যেটা উপলব্ধি করেছি এখন পর্যন্ত, যেগুলো দেখি ছেলেমেয়েদের মধ্যে, সেটা হচ্ছে যে তোমার মাধ্যমিক পড়বে, উচ্চ মাধ্যমিক পড়বে, তারপরে আর্টস নিয়ে শিক্ষকতার জন্য বা শিক্ষক হওয়ার জন্য
পড়াশোনা করবে। এটা হচ্ছে আমাদের সার্টেন লাইফ, মানে আমাদের এডুকেশন। আমি বলছি মানে মফস্বলের কথা বলছি, আমি মেট্রো সিটির কথা বলছি না বা কলকাতার মতো মেট্রো সিটির কথা বলছি না। কিন্তু এইটাই যদি তুমি একটু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাও, বিহার, ব্যাঙ্গালোর বা আদার্স কোন স্টেটে যাও, সেখানে কিন্তু শুধুমাত্র শিক্ষকতা করবে বা এরকম না। হয়তো সময়ের সাথে সাথে আমাদের এখানেও চেঞ্জ হচ্ছে, বাট আমার মনে হয় আমাদের থেকে বাইরের স্টেটগুলোতে এটা আরও বেশি এগিয়ে, যে শিক্ষক বাদেও যে ইউপিএসসি এক্সাম আছে বা আরও বড় বড় যে এক্সামগুলো, তার জন্য প্রিপারেশান নেয়। তো তোমার কী অভিমত যে এখানে খামতিটা কোথায়, যে আমরা কেন নিতে পারি না? আমরা কেন মফস্বলের মানুষরা এখনও সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পরে শুধুমাত্র নর্মাল এডুকেশন নিয়ে ভাবি? আমরা কেন ওই জায়গাটা ভাবতে পারি না? আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আফটার সেকেন্ডারি দেয়ার ইজ এ রেস, র্যাট রেস, বিদ্যুৎ দৌড় বলে না, সেটাই চলছে। পুরোপুরি ব্যক্তিগত অভিজ্ঞতা। আচ্ছা, অন্য মানে আমাদের স্টেট অন্য স্টেট বলে নয়, এটা নেশন ওয়াইড চলছে। আচ্ছা, তুমি একটা জিনিস, খুব রিসেন্ট একটা রিপোর্ট বেরিয়েছিল, দেখবে যে এই বছর কোটা যেটাতে আমরা বলি যে ওখানে ইঞ্জিনিয়ারিং তৈরি হয়, ইঞ্জিনিয়ার্স তৈরি হয়, ডক্টরস তৈরি হয়, সেখানে বিশেষ কিছু নামী কোম্পানি আছে যারা প্রফেশনাল কোচিং সেন্টার, তোমার স্টুডেন্টদেরকে সায়েন্স, বিশেষ করে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদেরকে রেডি করে। ইনফ্যাক্ট দিল্লির রাজেন্দ্রনগর বলে একটা জায়গা আছে যেখানে ইউপিএসসি কোচিং দেওয়া হয়। এবার এই সমস্ত জায়গায় কি হচ্ছে, আমাকে এটা হতেই হবে, বাচ্চাদের মধ্যে ছোট থেকে কিন্তু এটাকে পুশ করে দেওয়া হচ্ছে, একটা সেলাইন দিয়ে দেওয়া হচ্ছে যে আমাকে এটা হতেই হবে, না হলে মাই লাইফ ইজ ভেন, অল ইন ভেন। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমি একটা দৌড়ের মধ্যে পড়ে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমি যদি একটু পিছিয়ে আসি, আমি যখন ক্লাস 10 পাস করলাম, তখন তো আমার একটা ডিভিশন হলো, কে সায়েন্স পড়বে, কে আর্টস পড়বে, কে কমার্স পড়বে, সেপারেশন তখনই হয়ে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি যে সমাজে, ধরে নিচ্ছি, এটা আমার ওপিনিয়ন না, আমি এটা ধরে নিচ্ছি, আমার মনে হয়েছে এটা, যে সমস্ত ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট, যারা মেধাবী ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, তারা সায়েন্স স্ট্রিমের দিকে যাচ্ছে। তাহলে আর্টসে বা কমার্সে যারা পড়ছে, দেশটা চলছে কিভাবে? সবকিছু নিয়েই চলছে, একদমই তাই। লিটারেচার নিয়ে চলছে, জিওগ্রাফি নিয়ে চলছে, হিস্ট্রি নিয়ে চলছে, একদমই তাই। আর তো ইকোনমিক্যাল সেক্টরগুলো তো কমার্স নিয়েই চলছে। এবার আমাদের ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই স্টেটে, আমাদের পশ্চিমবঙ্গে, সায়েন্সের দিকে ফোকাসটা বেশি হওয়ার জন্য একটা স্ট্যাগনেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে? বাকি জিনিস বাকি যাচ্ছে। যারা জয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, মেন, অ্যাডভান্স এগুলো দিল, যারা আরো বিভিন্ন স্টেটে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো দিল, কেউ আইআইটি দিল, ক্র্যাক করলো, তারা সেটেলড, ঠিক আছে? সেটেল মানে সেটা আমি ধরে নিচ্ছি যে সেটেলড। যারা বাকি পড়ে থাকলো, তারা কি করছে? কেউ নার্সিং কোর্স করছে, কেউ কোনো রকমের একটা গ্র্যাজুয়েশন, শখে কেউ আসছে না। আমি দেখেছি, আমি পড়ানো আমি তো ধরো গ্র্যাজুয়েশনের পর থেকে পড়া শুরু করেছি মোটামুটি, তো তখন থেকে দেখেছি যে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ওই 2 বছর একটা কোচিং নিল, কিছু অনলাইন কোচিং, বর্তমানে তো অনলাইন একটা বিষয় এসেছে, কেউ চেষ্টা করলো, হয়তো 2 বছর ড্রপ দিল, দিয়ে যখন হলো না তখন অনার্স করতে এলো, ততদিনে কিন্তু 2 বছর তার জীবন থেকে শেষ হয়ে গেছে। তুমি যে কথা বলো না, সেম, মানে আমার জীবনে কিছু বন্ধুবান্ধব বা কিছু পরিচিত আছে যারা সেমভাবে সাফার করছে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পরে ওরা একটা মানে ভাবনা চিন্তা নিয়ে চলছিল, যখন দেখছি ওখানে বারবার ব্যর্থ হচ্ছে, তখন তুমি যেমন বলো নার্সিং বা আদার্স কোনো কোর্সের দিকে যাচ্ছে, আলটিমেটলি সেই সময়টা নষ্ট হচ্ছে। এবার আমি যদি কম্পিটিশনটাকে ধরেই নিই, তাহলে আরো 2 বছরের কিন্তু স্টুডেন্টরা, পাস্ট আউট স্টুডেন্টরা, আরো বিলিয়ন স্টুডেন্টরা এসে কিন্তু একটা স্ট্যাক তৈরি করছে। ঠিক তাই। এবার এখান থেকে বেরোনোর যে প্রশ্নটা, আমি ধরে নিচ্ছি তুমি আমাকে এই প্রশ্নটা, আমি ওই রকমই, হ্যাঁ বলো এখান থেকে বেরোনোর উপায়। আমি উপায় বলতে আমি কিছু বলতে পারি না, কারণ এটা হচ্ছে একটা এডুকেশন পলিসির নিয়ম। না, আমরা পলিসিতে যাচ্ছি না, আমি বলছি যে যারা ধরো আমাদের গার্জিয়ানরা এখনও অনেকেই, আমি আমার ফ্যামিলি গার্জিয়ান হয়তো আমাকে বলতে পারিনি যে তুই এইভাবে পড়াশোনা কর বা এই সাবজেক্ট নিয়ে পড়, বাট এখনকার ইন্টারনেট টাইম, ইউটিউব বলো, গুগল বলো, অনেক ইনফরমেশন থাকে। ইন্টারনেটের সময় অনেক কোর্স আছে, অনেক কিছু আছে যেগুলো করে নিজেরা স্বাবলম্বী এবং খুব ভালো কেরিয়ার দাঁড়া করতে পারে। তুমি তাদের কীভাবে সাজেশন করবে যে কীভাবে নিজেকে ফোকাস রাখবে সেইভাবে, যে নিজে ওই ট্র্যাপ থেকে বেরিয়ে ওই 2 বছর যেটা নষ্ট হওয়ার কথা বললে সেটা যাতে না হয়।
সেই টাইমটা কাজে আমি বলি, এটা মোস্ট ফেমাস একটা মুভি আছে যেটা মানে কি বলবো, এটা একটা ব্লকবাস্টার, এটা মানে একটা যুগান্তকারী সিনেমা। আমি আইডিয়া একদম আমি বলতে যাচ্ছিলাম, একদম বলতে যাচ্ছিলাম। আমার তো মনে হয় তা ওখানে কিন্তু একটা ভালো লেসন ছিল, যেটা হচ্ছে কাবিল বানো কামিয়াবি তোমারে ছক মার কে আয়েগা, সামথিং কিছু এরকম কিছু ছিল। মানে ভালোবেসে পড়ার একটা কিন্তু ঘাটতি তৈরি হচ্ছে, কেউ ভালোবেসে পড়ছে না। এটা করতে হবে, আমাকে চাকরি করতে হবে। আমি আজকে চাকরি পেয়ে গেছি বলে বলছি না, কিন্তু সত্যি কথা বলতে আমার অঙ্ক ভালো লাগতো, তাই আজকে এই জায়গায় আছো। এই জায়গায় বলতে আমি আমার জব নিয়ে স্যাটিসফাইড। আমি কলেজে প্রফেসর হতে পারি, ইউনিভার্সিটি সেটা আলাদা ব্যাপার, না আমি পারিনি, আমার যোগ্যতা ছিল না, ব্যাস। আমি ওইভাবে বলছি না, মানে তুমি অঙ্কটাকে ভালোবাসতে বলতে ওটার উপর একটা ফোকাস ছিল। তুমি চাকরি জীবনে আছো, এখান থেকে আরো যদি অঙ্কের উপরই থাকো আরো কিছু ডেভেলপমেন্ট হতো। আমি ভালোবাসতাম, আমি একটা জায়গায় সেট, আমার কিছু না কিছু একটা গতি হয়েছে। মানে তুমি সবাইকে এটাই বলতে চাইছো যে যেটা ভালোবাসো সেটা নিয়ে গো। যে ছবি ফটোগ্রাফারও তো একটা ভালো ক্যারিয়ার, নো ডাউটলি। এই ব্যাপারে তোমাকে তো আমি ফলো করি, ইনফ্যাক্ট আমি অনেকে বলি যে রিপন যেটা ভালোবাসে সেটাই কিন্তু করছে। আমি নিজেও তাই করেছি বরাবরই। এবং সত্যি কথা বলতে আমার খুব দুঃখ লাগে আর কি, এই বাঙালি স্টুডেন্টদের মধ্যে এখানে কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে। আমি স্কুলে চাকরি করছি, ঠিক আছে, একটা সময় ছিল প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো, একটা বেশ কিছু একটা মাত্রায় রিক্রুটমেন্ট হতো। আমার মনে আছে আমাদের যেদিন ফেয়ারওয়েল ছিল সেদিন তখন যারা ফ্রেশার্স তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা ভবিষ্যতে কি হতে চাও। তো আমরা ধরো 75 জন মতো ছিলাম, আর ওই 110 জন মতো ছিলাম। তা প্রত্যেকেই বলছে যে এরকম ভাবে, যে এরকম আমরা আফটার মাস্টার্স শিক্ষাগত জীবনে যেতে চাই। তা আমাদের শ্রদ্ধেয় স্যার আর কি, স্যার তখন নিজে কিছু বলার সময় বললেন, দেখো এই শিক্ষাগত জীবনে কিন্তু ওই ভ্যাকেন্সি কিন্তু ফাইনাইট সংখ্যক, আর প্রত্যেক বছরই কিন্তু যে পাসড আউট স্টুডেন্ট হচ্ছে সেটা ফাইনাইট সংখ্যক হলেও সংখ্যায় অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাহলে একটা সময় গিয়ে তো স্যাচুরেশন আসবেই। ঠিক। এবং গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করবে। আমি বলছি ঠিক ভুল গভর্নমেন্ট পলিসি, কিন্তু আমি ঠিক ভুল যাচাই করছি না, বা কি পদ্ধতি রিক্রুটমেন্ট হচ্ছে আমি এগুলো থেকে বাইরেই থাকছি। তা তখন ওটা বলতেন স্যার আর কি। তো সেটা এখন আমার মনে হয় যে আমি পেয়েছি, চাকরি করছি, জাস্ট আমি জব হিসাবে করছি, কিন্তু এখনো ম্যাথামেটিক্স ভালো লাগে, ম্যাথামেটিক্স করি, আর এটাই আমার ভালো লাগার ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে নতুন নতুন যে সমস্ত স্টার্টআপগুলো হচ্ছে, যে সমস্ত চিন্তা ভাবনাগুলো, এই ইউটিউব একটা, আমরা তো ইউটিউব চ্যানেলের মধ্যেই আছি, এখন তো দেখছি বহুজন এটা একটা নিজের প্যাশন, নিজের জব, নিজের ক্যারিয়ার করে নিয়েছে, যে কারণ নিজের ভালোবাসাটা ওখানে অনেকেই ফলো করি। বঙ্গাই তারপরে ও তো ইঞ্জিনিয়ারও ছিল, বঙ্গাই তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেও নিজের ভালোবাসার দিকটা এসছে ওই সেগমেন্টে না গিয়ে। অনেকেই আছে, আমি নামগুলো এই মুহূর্তে মনে করতে পারছি না, আমাদের বাঙালি হ্যাঁ বড় বড় ইউটিউবার অনেকে আছে যারা নিজেদের যে এডুকেশনে করেছে সেটা বাদ দিয়েও নিজের প্যাশন বা নিজের ভালোবাসাটাকে ফলো করে আজকে ভালোবাসতো। সুরভি বলে একটি মেয়ে বাঁকুড়ার, তার কথাগুলো শুনতে এত ভালো লাগে, এত সুন্দর কথা বলে, আদো কথাগুলো, সে কিন্তু একটা ফেমাস ইউটিউবার। তারপর আরো কয়েকজন আছে, আমি নামগুলো বলতে পারছি না, কিন্তু এটা কিন্তু একটা ভালো, মানে ভালোবাসাটাকে নিয়ে চলো তবেই ব্লগ করছে, এগুলো ইউটিউবের মধ্যে বলছে। আবার কেউ ধরো পড়াশোনার মধ্যেই থাকতে চায়, আমি সায়েন্স বাদ দিও, ডাক্তার ইঞ্জিনিয়ারিং বাদ দিও, যে পড়াশোনার মধ্যে থাকতে যাচ্ছে, কেন পার্ট টাইম নিতে যাচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। আমি ভালো স্টুডেন্ট, তাহলে আমার সায়েন্সই পড়তে হবে, আমার তো অন্য কিছুতে প্যাশন থাকতে পারে। কিন্তু এই যে একটা বড় প্রশ্ন আসে, মানে এখানে কিন্তু ফ্যামিলিরও একটা বড় চাপ থাকে যে ভালো স্টুডেন্ট মানে সায়েন্সে যা, সেই ক্ষেত্রে কি বলবে তুমি? অনেক ক্ষেত্রে আসে। এক্স্যাক্টলি, আমি একটা আমার মনের মতো প্রশ্ন পেয়েছি। দেখো, আমরা কিছু সময় বলি না, ছেড়ে দে, কি আর করবি, এটা সিস্টেমের দোষ, এই কথা বলি না, অনেক জায়গায় বলে, হ্যাঁ, বা কপালের দোষ দিয়ে যেভাবে বেরিয়ে যায়। কপাল বলছি না, সিস্টেমের দোষ। আচ্ছা, তুমি যখন একটা সিস্টেমের মধ্যে পড়ে যাবে, সেই সিস্টেম তোমাকে যেভাবে চালাবে, তোমাকে কিন্তু সেভাবেই চলতে হবে। মানে আমরা খারাপটাকে, মানে আমাদের ব্যর্থটাকে সিস্টেমের উপর দায় দিই, মধ্যে কথা। না, ব্যর্থতা সিস্টেমের একটা দোষ থাকে, আমি ক্লেম করছি। আচ্ছা, একটা পলিসিরও দোষ থাকে। হ্যাঁ, এবার সরাসরি না দোষারোপ করলেও আমার মনে হয় এটা, কেননা তুমি যখন ছোট থেকে ক্রিকেট খেলতে ভালোবাসো, এটাও কিন্তু একটা কথা। লতা মঙ্গেশকরকে যদি ক্রিকেট খেলাতেন,
ওনার বাবা মা, তাহলে তিনি এত ভালো গায়ক না হতেন না, সচিন কখনো তেন্ডুলকরকে যদি গান গায়ক গান তৈরি করা হতো তাহলে হতো না, সে এত ভালো ক্রিকেটার হতো না, ঠিক তাই। তাহলে এটাও থ্রি ইডিয়টসই কথা। একদম। এবার আমাদেরকে জাস্টিফাই করতে হবে, একটা বাচ্চা বড় হচ্ছে, সে তার সঙ্গে তো কিছু গুণ বাই বার্থ নিয়ে এসেছে, থাকবেই, তাহলে সেটাকে আমাকে এক্সপ্লোর করতে হবে। আমি অ্যাজ এ গার্জেন, আমার বাচ্চার বয়স মাত্র 2 বছর 2 মাস, আমি কিন্তু অবজার্ভ করি, আমার থেকে বেশি আমার মিসেস অবজার্ভ করে যে সে কোনটা ভালোবাসে। ইনফ্যাক্ট তার এখনো কথাও ঠিকঠাক হয়নি, সময়ও আসেনি, এটাই ঠিক, আমার এটা ঠিক বলে মনে হয় যে সে কোনটা ভালোবাসে। এবং এই সিস্টেমটা বা পলিসিটার কিছু একটা, যেমন আমি যদি সায়েন্স নিয়ে পড়ি, তাহলে আমি why I will wait for class 10, আমি 10 পর্যন্ত কেন গিয়ে অপেক্ষা করবো, তারপরে সায়েন্স জিনিসগুলো পড়বো। ইনফ্যাক্ট আমার ব্যক্তিগত জীবনে বলি, আমার অনুভবে নিও না, আমার কেমিস্ট্রি পড়তে ভালো লাগতো না, লাগতো না। আচ্ছা, তাহলে আমি ক্লাস 12-এ আমি ম্যাথামেটিক্স এসেছি, হ্যাঁ, কেমিস্ট্রি আমার সঙ্গে কি সম্পর্ক ছিল, তাহলে আমি কেমিস্ট্রিটা নিলাম কেন? ফিজিক্স ভালো লাগতো, ম্যাথামেটিক্স ভালো লাগতো, বায়োলজি টুকটাক ভালো লাগতো, কেমিস্ট্রি কি প্রয়োজন ছিল? বোঝা গেল বিষয়টা? একদম 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 ক্লিয়ার। এটা আমি একটা উদাহরণ না, বুঝতে পেরেছি। এবার মানে যে ছেলেটি তোমার যার ভালো লাগার জিনিস যেটা ছিল, সে তো নিচু লেভেল থেকেই যদি আস্তে আস্তে সেটার উপর প্রেসার তৈরি করে বা সেটার দিকেই ঝোঁকটা তৈরি হয়, যে ভালো ক্রিকেটার সেটা যদি তার সাবজেক্টের মধ্যে থাকে, তাহলে অসুবিধা কি আছে? এবং সে সেই ফিল্ডে খুব ভালো কিছু করবে একদম। আরে সে তাতেই ডিপ্লোমা করবে, তাতেই গ্র্যাজুয়েট হবে, অসুবিধা কি আছে? এবং গার্জিয়ানদের সেইভাবেই মানে গাইড করতে হবে বাচ্চাদেরও, তবে গিয়ে তার ক্রিয়েট হয়, এটাই করা উচিত। আমার মনে হয় এটা শিক্ষক হিসেবে আমার গত 12 বছরে এত স্টুডেন্টকে স্টাডি করার পর এটা আমার মনে হয়েছে ঠিক। এইটা তো আমরা এখন আমাদের নানা রকম মিডিয়া, মানে নানা রকম মোটিভেশন, নানা রকম প্ল্যাটফর্ম থেকেও পাই যে যেটা ভালো লাগে তার উপর ফোকাস থাকো অনেকেই। একদম। তুমি যখন এডুকেশনের কথা বললে যে আমার যদি ছোটো থেকে ক্রিকেট খেলতে ভালো লাগে, আমি ক্রিকেট নিয়ে, তোমার বায়োলজি বললে না কেমিস্ট্রি বললে, কেমিস্ট্রি ভালো লাগতো কিন্তু পড়তে হতো। এই কথাটা আমার যতটা মনে আসছে, মানে যেহেতু ভালো লাগে, ইন্টারেস্ট থাকে না, মানে আমাকে পরীক্ষা ওই নাম্বারটা অ্যাটলিস্ট ফার্স্ট নাম্বারটা তুলতে হবে। আমার নিজের ব্যক্তিগত, আমি যখন পড়াশোনা করতাম ইতিহাস তো ধরতে ইচ্ছা করতো না, কিন্তু আমাকে ইতিহাসের ক্ষেত্রে আমাকে সেই কন্টিনিউ পড়ে মুখস্থ করে, মানে কী বলে রাটরা, হিন্দিতে কী বলে, মানে মনে থাকার ব্যাপারটা, ওটা করে যেতে হতো। এই জায়গায় আমি একটা তোমাকে প্রশ্ন, যেহেতু তুমি শিক্ষকতা জীবনে আছো, আমাদের 2020-তে ন্যাশনাল এডুকেশন পলিসি বেরিয়েছে নতুন। সেই পলিসিতে আমি যতদূর শুনেছি বা যতদূর স্টাডি করেছি তোমাকে মানে আমন্ত্রণ করার আগে পর্যন্ত, যেখানে এই জায়গাগুলোকে এত ধ্যান দেওয়া হয়েছে যে প্ল্যাটফর্মে ভালো সে প্রথম থেকে সেদিকেই চলো। তো সেটা এখনও আস্তে আস্তে ইমপ্লিমেন্ট চলছে, তাই তো? আমি কি ঠিক বলছি? আস্তে আস্তে প্রসেস চলছে, আমি 3-4 বছরের মধ্যে গোটা দেশে অ্যাপ্লাই হবে। তো তোমার কি মনে হয় যে আজকের যে ব্যবস্থা আমাদের, মানে আমরা স্বাধীনতার পর থেকে যে শিক্ষা, মানে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা আমাদের দিয়ে গেছে, সেই থেকে আমরা নতুন যে শিক্ষা ব্যবস্থায় আমাদের নেক্সট জেনারেশন যাবে, কতটা উপকৃত হবে? আচ্ছা, তার মানে আমি প্রশ্নটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তুমি আমাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা এটা প্রস্তাবনা হয়েছে, ইনফ্যাক্ট এটা লাগু হয়ে গেছে গোটা দেশে। আমার মনে হয় এই ব্যাপারটা অনেকের মানুষের কাছে ক্লিয়ার নেই, যে আমি একটু তোমার দর্শকদের জন্য একটু ডিটেলসে বলি। একদম। কেননা এটা নিয়ে অনেক জায়গায় ডিবেট হয়, অনেকে কিন্তু শোনেন, নিজের বলার কিছু থাকে না। মনে হয় বাংলাতে বললে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, আমাদের প্রিভিয়াস যে একাডেমিক যে ব্যাপারটা ছিল, সেটা ছিল আমরা বলতাম 10+2 যে কোনো জায়গায় স্কুলে উচ্চ মাধ্যমিক লেখা থাকতো, 10+2 লেখা থাকতো, সব লেখা থাকতো। মানে আমরা 10 বছর সেটাকে সেকেন্ডারি বলতাম, আর +2 2 বছর হচ্ছে হায়ার সেকেন্ডারি, তারপরে গ্র্যাজুয়েশন। এখন সেটা অতীত, ঠিক আছে। এখন কেন্দ্র সরকার যখন 2014 ক্ষমতা এলো, বর্তমান যে রুলিং পার্টি আছে, তারা যখন ক্ষমতা এলো, তাদের নাকি এজেন্ডাতেই ছিল, এটা আমাকে হয়তো জাস্টিফাই করতে হবে, তাদের এজেন্ডাতে ছিল নতুন একটা নিউ এডুকেশন পলিসি, এটা ইমপ্লিমেন্টেশন হবে। এবং সেখানে কমিটি গঠন হলো এবং সেটা আস্তে আস্তে সেটা প্রস্তাবনা হলো এবং গোটা দেশে সেটা যেটা হয় আর কি, একটা তোমার কাছে মতামত নিতে যাওয়া হয়। এত বড় একটা গণতান্ত্রিক দেশ, 143 কোটি প্রায় লোকের বসবাস, তাহলে তোমার তো সবারই অভিমত নিতে হবে এবং সবাই যারা ইন্টারেস্টেড ইন এডুকেশন সেক্টর, তারা নিজের বক্তব্য আপলোড করতে পারে। এবং আমার যতদূর মনে আছে যে প্রায় 1.5 লক্ষ
এরকম সাজেশন জমা পড়েছিল, এবং এটা নাকি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটা লেখা আছে। আচ্ছা, এত সাজেশন কোনো দেশে নেওয়া হয়নি স্বাভাবিকভাবেই, মানে কোনো একটা পলিসিকে চেঞ্জ করার সময় এত নেওয়া হয়নি। আচ্ছা, এবং সেখান থেকে একটা ড্রাফটিং করে 66 পাতার একটা ড্রাফটিং, যেটা থেকেই আর কি এমএইচআরডি, যেটা মিনিস্ট্রি অফ হেলথ এন্ড রিসোর্স, যেটা ওখানে আর কি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে সাইটটা আছে ওখানে আপলোড করা আছে, যে কেউ পড়তে পারে। এবার যেটা হলো 10+2টাকে সরিয়ে নতুন একটা স্টেপ আউট করা হলো। কি রকম? সেটা হচ্ছে 5+3+3+4, 5+3+3+4, তার মানে টোটাল 15 বছর। এইটা ভাঙছে কিভাবে, এটা করছে কিভাবে? এবার বিষয়টা হচ্ছে, দেখো এই অঙ্গনবাড়ি যে সিস্টেম, এডুকেশনে আমরা জানি অঙ্গনবাড়ি যেটা প্রি প্রাইমারি বলা হয়, সেটা দেখবে ওই প্রাইমারি স্কুলের গায়ে গায়ে কোনো একটা স্কুলে কোনো একটা ঘরে একজন ম্যাডাম সেটা পড়ান বা কোনো একজন স্যার সেটা পড়ান। এবার সেটা কি ছিল? প্রি স্কুলিং। এটা কিন্তু সব স্টেটে কিন্তু এটা ছিল না, মানে প্রচারিত ছিল না। কিছু কিছু স্টেট নিজেদের দায়িত্বে এটা চালাতে, এবং বর্তমানে সেটাকে ওভারঅল করে দেওয়া হলো সবার জন্য। গোটা দেশে কিন্তু অঙ্গনবাড়ি এই সিস্টেমটা চলবে। এবং এটা কি হবে, আমাদের এই 5 বছরটাকে দুটো স্লটে ভাঙা হচ্ছে। একটা হচ্ছে 3 to টোটাল 5 হবে, 3 to 6, 6 to 8। আচ্ছা, ওকে, 3, 4, 5, সরি 3 to 5, 3, 4, 5, 3 বছর বয়সে ভর্তি হবে 5 বছর পর্যন্ত, ঠিক আছে, একটা সেগমেন্ট, একটা প্রি স্কুলিং যেটা, ঠিক আছে, যেটার মধ্যে প্রথমে আসছে তোমার অঙ্গনবাড়ি, তারপরে যেটা বলে কেজি, কিন্ডারগার্টেন 1, কিন্ডারগার্টেন 2, ওকে, তারপর 1 2, আচ্ছা, দ্যাট ইজ 6 7, না 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত, মানে প্রথম 5, তারপরে 3 যেটা, 3টা হচ্ছে এটাকে বলছে প্রি স্কুলিং। আচ্ছা, সেটা হচ্ছে তোমার মানে অঙ্গনওয়াড়ির পরে প্রি স্কুল আসছে। প্রথম যে 5টা আসছে এটাকে বলছে ফাউন্ডেশনাল, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নাম দেওয়া হয়েছে আলাদা। তারপরে যে 3টা আসছে সেটাকে বলা হচ্ছে প্রি স্কুলিং। আচ্ছা, এবং সেটা 3 বছর। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মিডল, আর তারপরে শেষে যেটা আসছে সেটা সেকেন্ডারি। আচ্ছা, এবার প্রথম 5 বছরে মেইনলি তোমার ওই টয় বেস একটা এডুকেশন সিস্টেম, যেখানে বাচ্চাদেরকে বিভিন্ন রকম ওই তুমি যদি কোনো প্রাইমারি স্কুলে গিয়ে থাকো, এগুলো অলরেডি আছে, ঠিক আছে, তোমার সিলেবাসে বিশাল কিছু কাটছাট হয়েছে তা নয়, কিছু কিছু ভালো ভালো জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, আবার কিছু কিছু অপ্রাসঙ্গিক জিনিসকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয়ত বলি যে এই এডুকেশন সিস্টেমটাকে একটু ফানি, একটু মজাদার করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, মানে অ্যাট্রাকটিভ। কি রকম বলি, যেমন প্রথম 5 বছরে তোমাকে একটা টয় বেস লার্নিং আর কি, যেখানে আমরা টিচিং লার্নিং ইকুইপমেন্টস যেগুলো টিএলএম যেগুলো ব্যবহার করি, সেইগুলোর মাধ্যমে পড়াশোনা করা হয়, মানে প্লে স্কুল টাইপের একদম। আচ্ছা, ঠিক আছে, এখানে তোমার এবিসিডি বা 1 2 3 4 এগুলো যে পড়ানো হতো সব একই থাকবে, কিন্তু সেগুলো পুরোপুরি খেলনার ছলে, মানে খেলনা দিয়ে বা খেলার ছলে আর কি পড়ানো হয়। আচ্ছা, এখানে কি হবে, এখানে হচ্ছে মানসিক বিকাশ করানোর জন্য কোনো একটা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বেশ এই 5 বছর এটা কিন্তু চললো। এবার আফটার ক্লাস 2, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার 3 বছরের। আচ্ছা, সেখানে কি থাকছে? 3 4 5, এইখানে তোমার কিছু সাবজেক্টকে ইন্ট্রোডিউস করা হচ্ছে ধীরে ধীরে। ওকে, আচ্ছা, একদম একটা সাবজেক্টিভ বিষয় এর মধ্যে নিয়ে আসা হচ্ছে। তারপরে যেটা হচ্ছে আবার 3 বছর, সেখানে কিছু অপশনাল সাবজেক্ট থাকবে তোমার কাছে। আচ্ছা, ঠিক আছে, সেখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়া হবে। আরেকটা জিনিস বলে রাখি, এই টোটাল 15 বছরের মধ্যে কিন্তু ইংলিশটাই কিন্তু ম্যান্ডেটরি করা হচ্ছে। আচ্ছা, মানে প্রথম থেকে আমরা জানি যে আমরা বিশেষ করে এই বেঙ্গল থেকে বা যে কোনো স্টেটে আর কি যারা একবারে প্রত্যন্ত জায়গা থেকে আসে, তারা ফিউচারে কিন্তু ইংলিশ একটা খুব সমস্যা করতে হয়, সেটা বিদেশে গিয়েই হোক বা চাকরি জীবনে কোনো একটা বড় শহরে গিয়েই হোক, সেইটাকে মাথায় রেখে যে ইংলিশটা তোমার ম্যান্ডেটরি করে দেওয়া হবে। আচ্ছা, ওকে, তারপর তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা মিডলে পৌঁছে গেছি। মিডলে গিয়ে সেখানে তোমার অপশনাল থাকবে, এবং সেখানে তোমার আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা হচ্ছে ভোকেশনাল। আচ্ছা, ভোকেশনালটা মেইনলি তোমার প্রি স্কুলিং থেকেই শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, যে মানে হ্যান্ডক্রাফটিং কিছু সাবজেক্ট থাকবে। যখন প্রথম তোমার প্রি স্কুলে এই সাবজেক্টকে ইন্ট্রোডিউস করলো, তার মধ্যে ভোকেশনালটাকে অ্যাড করা হচ্ছে। ভোকেশনাল একরকম থাকবে। আচ্ছা আচ্ছা, যেখানে তোমার এখন দেখবে স্কুলগুলোতে তোমার আর্ট ক্রাফট যেগুলো করেছে, হ্যাঁ করে, বাচ্চারা দেখবে
কেউ ফুলদানি করে নিয়ে আসছে কাগজ কেটে, কেউ বাড়ি করে থার্মোকলের বাড়ি করে নিয়ে আসছে, এগুলো কিন্তু অলরেডি আছে, এগুলোকে ম্যান্ডেটরি গোছানো হচ্ছে বিষয়টা, একদম ম্যান্ডেটরি করা। আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যেগুলো করেছি 10+2 তে, সেটা আমরা টিচাররা সেগুলোকে বলতাম যে তোমরা এটা করবে, এটা করবে, ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন এই চ্যাপ্টার। তাহলে মিডিলে গিয়ে কি হলো, ভোকেশনাল তো থাকলোই, তার সঙ্গে আরেকটা জিনিস হবে, যেটা ধরো কোনো স্টুডেন্ট গান করতে ভালো পারে, কেউ ক্রিকেট খেলতে পারে, কেউ ভালো ফুটবল খেলতে পারে, এগুলো কিন্তু সাবজেক্টের মধ্যে। আচ্ছা, ধীরে ধীরে ওকে, এইগুলোর জন্য কিন্তু তোমার এডুকেশন হ্যাম্পার হলো না। বুঝতে পেরেছি। সেম জিনিস না, মানে ইউরোপ কান্ট্রিতে এই ধরনের প্যাটার্ন আছে। মানে আমি ওখানে গিয়ে দেখা যায়, মানে আমি যখন ওখানে গেছি, ওখানকার এডুকেশনের মানে বুঝতে চেষ্টা করছিলাম, তখন যে ওদের স্কুলে ওদের না মানে কোনো এক্সট্রা টিচার বলে কিছু থাকে না, যেমন হোম টিচার থাকে সেরকম থাকে না। স্কুলে চলে যেত, ওখানে সব কিছু থাকতো, বই থেকে শুরু করে সব কিছু, ওর খেলার থাকতো, যে যেটা ভালো লাগতো তার উপরে থাকতো, সঙ্গে বাকি দুটোকে একটা সাবজেক্ট এক্সট্রা ছিল। আমি যতটা মানে হয়তো পুরোটা বুঝতে পারিনি, যেটা বুঝি তার মধ্যে ওরকম একটা সিস্টেম ছিল যে তুমি যে সাবজেক্টটা পড়ো তাকে বেশি প্রায়োরিটি দাও, বাকি সঙ্গে 2-3টে সাবজেক্টকে নিয়ে চলো, এটা ছিল তখন। এইটা এখানেও আমাদের দেশে সেরকম কিছুই একদমই হচ্ছে। আমরা পাশ্চাত্যকে অতটা ফলো করছি না, তার কারণ হচ্ছে এটা আমাদের যে প্রাচীন গুরুকুল সিস্টেম ছিল সেটাকে ফলো করা হচ্ছে, একদমই অ্যানসিয়েন্টকে ফলো করছি আমরা। আচ্ছা, আমরা কিন্তু কোনো রকম ভাবে পাশ্চাত্য অনেকে বলতে পারে যে পাশ্চাত্যে এসব হতো। আমি তোমাকে বলি, এক্স্যাক্টলি আমার মনে নেই, এটা ইতিহাসে আমি পড়েছিলাম 1840 মাদ্রাজ রেজিমেন্টে তখন থমাস মুনরো বলে একজন তোমার দায়িত্বে ছিলেন। আচ্ছা, ঠিক আছে, তখন উনি করলেন কি, এডুকেশন নিয়ে তার একটু খুবই কিউরিওসিটি ছিল যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা কি। তো তিনি তখন ওই মাদ্রাজ আশেপাশে বেশ কিছু গ্রামে ঘুরলেন, এবং সেখানে গিয়ে দেখলেন আশ্চর্যজনকভাবে যে প্রতিটা গ্রামেই একটা করে টোল আছে, একটা করে গুরুকুল আছে, মানে কোনো গ্রাম কিন্তু স্কুল ছাড়া নেই। এবং সেখানে গিয়ে স্টুডেন্টরা যায় এবং যেগুলো প্রাচীন ভারতীয় রীতি আছে সেগুলো শেখে, এবং সেটা যৎসামান্য কি বলবো গুরুদক্ষিণার মতো, গুরুদক্ষিণা শব্দটা ব্যবহার করছি। এবং সেই সময় কি হতো, যে সমস্ত গুরুকুলে যে সমস্ত গুরুজনরা থাকতেন, গুরুরা থাকতেন, তারা যে সাবজেক্ট পড়াতেন, ধরো তখন বায়োলজি পড়ানো হচ্ছে, মানে যেটা বলে জুওলজি পড়ানো হচ্ছে, তখন তিনি তার শিষ্যদেরকে নিয়ে জঙ্গলে যেতেন। জঙ্গলে গিয়ে বিভিন্ন রকম গাছ, কোনটা কি গাছ, কোন গাছের কি ভেষজ গুণ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা, কি ভেষজ গুণ আছে, কোনটা কি, কোনটা বৃক্ষ, কোনটা তৃণ, এই সমস্ত ক্লাসিফিকেশন গুলো তিনি বোঝাতেন। এবার এটা আজকের নয়, এটা হচ্ছে 1840-এর কথা। আচ্ছা, তাহলে why we are following the ওয়েস্টার্ন? তো ওয়েস্টার্নের প্রশ্নই নেই। এটা হচ্ছে পুরোপুরি আমরা যে প্রাচীন গুরুকুল রীতি আছে, আমাদের প্রাচীন সংস্কৃতি আছে, সেইগুলোকে কিন্তু এখানে একটা ইম্পোজ করা। সবথেকে বড় ব্যাপার যেটা, যে আমাদের সিলেবাসের মধ্যে কিছু কাটছাট করা হয়েছে, এটা মানতে হবে। যেমন আমরা যে লড়াই করে স্বাধীনতা পেয়েছি, প্রায় 200 বছর ব্রিটিশ পরাধীনতার হাত থেকে আমরা স্বাধীন হয়েছি, এটা কিন্তু এসেছে সর্বস্তরে কিন্তু একটা আন্দোলন, অবশ্যই। এবং দেখা যাবে যে আমরা এই কাটোয়াতে থেকে আমরা বটুকেশ্বর দত্ত নামটা শুনেছি আর কি, কিন্তু তার সম্বন্ধে কিছু জানি না আমরা কিছু। আমরা বিনয় বাদল দীনেশ, ঠিক আছে, বিবাদী বাঘ, তো বিবাদী বাঘ কেন এলো, বিনয় বাদল দীনেশ, তাদের কি ভূমিকা স্বাধীনতা সংগ্রামে, অনেকেই জানি না। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, এদের ভূমিকা আমরা লাইন পড়েছি। এটা মানে সত্যি কথা বলতে এটা আমাদের কাছে লজ্জা। অবশ্যই তাই। এবং নতুন এডুকেশন সিস্টেমে যেটা হচ্ছে, সেটা হচ্ছে লোকাল যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বা বিভিন্ন ছোট ছোট যে আন্দোলনগুলো সংগঠন হয়েছিল, মানে স্বাধীনতা প্রাককালে যে সমস্ত আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, সেগুলো কিন্তু সব এখানে ইন্ট্রোডিউস করা হয়। শেষ যে 2 বছর আছে, সেই 2 বছর কিন্তু প্রায় তোমার 16-17টা সাবজেক্ট থাকবে, তার মধ্যে থেকে স্টুডেন্টরা নিজেদের স্বাধীন হিসাবে চুজ করবে, মানে যার যেটা ভালো লাগে। এটা আমরা প্রথমেই শুরু করেছিলাম, করার স্বাধীনতা থাকবে। আমি ওই যেটা বললাম যে কেমিস্ট্রি ভালো লাগতো না, আমি কেন কেমিস্ট্রি পড়েছিলাম, সেই জায়গাটা থাকছে না। আমি কেমিস্ট্রি জায়গায় আমার পলিটিক্যাল সায়েন্স ভালো লাগতো, ইকোনমিক্স ভালো লাগতো, ইনফ্যাক্ট জিওগ্রাফি ভালো লাগতো। সেগুলো আমি যখন মাধ্যমিক পরীক্ষার পরে জিওগ্রাফি পড়তে পারিনি, তখন আমার খুব খারাপ লেগেছিল যে জিওগ্রাফিটা কেন থাকলো না। আমি একটা সাবজেক্টকে অফ করে তো জিওগ্রাফিটা পড়তে পারতাম, আর জিওগ্রাফি পড়তে খুব ভালো লাগতো। তা সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই নতুন এডুকেশন সিস্টেম কিন্তু খুব হেল্পফুল
হবে মানে বলে আমার তোমার মনে হচ্ছে। বা আমাদের যে কষ্টগুলো হয়েছে, আমার মনে হয় আমাদের সময় যারা পড়াশোনা করছে, এখন যারা করছে, তাদের যে সমস্যা হচ্ছে, আগামী প্রজন্ম সেই সমস্যার সম্মুখীন একদম। হবে না এবং তাদের কেরিয়ারগুলো আরও কিছু ভালো তারা তাদের জীবনে করতে পারবে। স্বাধীন ভারতে প্রথম তোমার এডুকেশন পলিসি হয়েছিল 1968, আচ্ছা। তারপরে 1986, হুম। এবার 2020। 2020। আফটার 34 ইয়ার্স হুম। সেটা প্রস্তাবনা হলো, আজকে 2023 শেষ। শেষ। তাহলে সেটা গভর্নমেন্ট চাইছে ইমপ্লিমেন্ট করতে, হুম। এবং মানে চেয়ারম্যান যিনি আছেন কে কস্তুরী রঙ্গন, আচ্ছা। প্রাক্তন ইসরো প্রধান, আচ্ছা। তার বদান্যতায় কিন্তু এটা হচ্ছে, এবং গভর্নমেন্ট চাইছে, কেন্দ্র সরকার চাইছে আগামী 25-এর মধ্যে এটা কিন্তু কমপ্লিট করে দিতে, মানে গোটা দেশে যাতে ইয়ে হয়, ইমপ্লিমেন্ট হয়ে যায়। ইমপ্লিমেন্টেশনটা হয়। আচ্ছা। এবং বর্তমানে আমার মনে হয় যে আগামী শিক্ষাবর্ষে 24-এর শিক্ষাবর্ষে এটা কর্ণাটক আর মহারাষ্ট্রে হবে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচারটা একটু বেটার, বেটা আছে। এবং সেখানে ওই ঠিক 5+3+3+4 প্যাটার্নই এটা হবে। এটা আমার মনে হচ্ছে যে 25-এর মধ্যে বা 25, 26, 27 যাই হোক মধ্যে সারা ভারতবর্ষে। এবার দেখা যাক কতটা কি হয় আর কি। এবং সত্যি কথা বলতে এটা নিয়ে আমিও বেশ এক্সাইটেড। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই, কারণ একটা নতুন ব্যবস্থা আছে যেখানে আমাদের নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম আরও ভালো কিছু পাবে, তো সেই নিয়ে আশা করি আমরা সবাই থাকবো। একদম শেষ প্রান্তে এসে যেটা আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে নিজের ফোকাসটাকে রেখে কিভাবে এগোনো যায়, অ্যাজ এ শিক্ষক তুমি কি মতবাদ দেবে? তারা কোনটাকে ভালোবাসছে সেটা নিয়ে তারা প্যাশন করুক, সেটা কি তারা সাবজেক্ট করুক, সেটা দিয়ে তারা এগিয়ে যায়, সাকসেস হবেই। একটার উপর থাকলে সাকসেস হবে, একদম এটাই বলতে চাইছো। একদম। আজকের পুরো কথায় তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় যারা দেখছে, যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক নতুন কিছু জানতে পারবে, অনেক কিছু। হয়তো আমিও অনেক কিছু জানলাম যেটা আমারও জানা ছিল না, যেমন ন্যাশনাল এডুকেশন পলিসির বিষয়েও। তার সাথে সাথে তোমার অভিজ্ঞতাটাও অনেকটা, যেমন শিক্ষা ব্যবস্থা বললে, যেমন পরিকাঠামো বললে, মানে আমরা যদি একটা বড় বদল চাই তো সবাইকে এগিয়ে আসতে হবে। বড় বদল, একটা এডুকেশন সিস্টেম, যে কোনো একটা দেশের বড় বদল সবাইকে এগিয়ে আসতে হবে। তো তারই একটা ছোট্ট নলেজ দেওয়ার চেষ্টা করলাম আমাদের ভিডিও দিয়ে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। আজকের জন্য এটুকুই। নমস্কার, ভালো থেকো।